আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ঈদের পূর্বের এই শেষ ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা গত ক্লাসে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এই দুটির সম্পর্ক কিছুটা দেখিয়েছি। আজকে ওই বিষয়টির গাণিতিক ব্যাখ্যায় যাব। দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এর গাণিতিক ব্যাখ্যায় যাব। তো আমাদের সেটিং বোধহয় যতদূর সম্ভব ঠিক আছে। বোর্ড তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো, যদি সম্পূর্ণ দেখা যায় তাহলে একটু যদি বলো ভালো হয়, যে তো টোটাল বোর্ড তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। অল ক্লিয়ার বলেছো, যে সব ঠিক আছে, তাহলে ধন্যবাদ। দেখো, আমরা একটা দ্রবণের একটা উদাহরণে আসছি। প্রথম ধরে নিলাম এই পাত্রটিতে 1 লিটার দ্রাবক আছে বা 1 লিটার পরিমাণ তরল পদার্থ আছে। 1 লিটার এটা ধরে নিলাম। তো এখন এর মধ্যে কোনো একটা যৌগ ধরে নাও, আমরা ধরে নিলাম সে ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ এই 1 লিটারের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট যোগ করব। ধরে নাও মাত্র 1 দানা, প্রথম 1 নাম্বার কি করা হলো, 1 দানা জিঙ্ক সালফেট দেয়া হলো, সরি ম্যাগনেসিয়াম সালফেট দেয়া হলো। এখন মাত্র 1 দানা যদি ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটারে দেয়, এটি নিশ্চয়ই দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ ডিজলভ হয়ে গেল। যদি সম্পূর্ণ ডিজলভ হয় তাহলে বলো তো দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? কোনটা হবে বলো, এ না বি? অর্থাৎ এই পাত্রটিতে 1 লিটার দ্রাবকের মধ্যে, পানির মধ্যে মাত্র 1 দানা, একটা দানা ম্যাগনেসিয়াম সালফেট যোগ করলাম। যোগ করলে যে দ্রবণটা হলো সেটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? প্রথমে এইটা বলতে হবে। তো প্রথমে এইটা বলতে হবে যে দ্রবণটা সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে। তোমাদের সামনে একটি ছোট কোশ্চেন রেখেছি। এটা কোশ্চেনটাও একটু হালকা লেভেলের, একটু উন্নত মানের না, কিছুটা সহজ। অর্থাৎ এই পাত্রে, অর্থাৎ এটা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড, যদি তোমরা একটু বলো ভালো হয়। যে আমরা 1 লিটার দ্রাবকে মাত্র 1 দানা ম্যাগনেসিয়াম সালফেট যোগ করলাম, দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? আচ্ছা, তো আমি কারো কাছ থেকে এখনো কোনো কমেন্টস পাইনি। দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, কারো কাছ থেকে এখনো কোনো কমেন্টস পাইনি, একটু বললে ভালো হতো। আচ্ছা, অসম্পৃক্ত, ভেরি গুড, পেয়েছি এবার। বি, থ্যাংক ইউ, অসম্পৃক্ত। আচ্ছা, গুড।
আচ্ছা, থ্যাংক ইউ। যোগ করলে দ্রবণ অসম্পৃক্ত, অর্থাৎ এই অসম্পৃক্ত দ্রবণে আরো দ্রব্য যোগ করার স্কোপ আছে। এখন আস্তে আস্তে আমরা ক্রমশ ম্যাগনেসিয়াম সালফেট বাড়াচ্ছি এবং নাড়ছি। ম্যাগনেসিয়াম সালফেট যোগ করলাম, নাড়তে থাকতেছি, যোগ করতেছি, নাড়তে থাকতেছি। কোনো একটা সময় যে ম্যাগনেসিয়াম সালফেট গুলো দিলাম তার এক নাড়তে নাড়তে একটা দানা নিচে রয়ে গেছে, ও আর ডিজলভ হচ্ছে না, বা কিছু পরিমাণ। তোমরা যখন বাসায় চিনি দিয়ে শরবত তৈরি করো, চিনি দিয়ে শরবত তৈরি করার সময় এই সিচুয়েশনটা হয়। তুমি যদি 1 গ্লাস পানিতে 2-3 জাস্ট এতটুকু চিনি দাও, ডিজলভ হয়ে যাবে, তার মানে অসম্পৃক্ত। দিচ্ছ, নাড়ছো, দিচ্ছ, নাড়ছো, দিচ্ছ, নাড়ছো, কোনো এক সময় আর দ্রবীভূত হচ্ছে না, নিচে অল্প একটু থেকে গেল। বলতো ওপরের যে দ্রবণটা, নিচের টুকু বাদে ওপরের যে দ্রবণটা, এটা এখন কি হয়ে গেল? এবার কি ওটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত হলো? অর্থাৎ যে পরিমাণ ধারণ করার ক্ষমতা তার পুরাটা করে ফেলেছে। এই পুরাটা যদি করে ফেলে তাহলে ওই দ্রবণটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত যখন হয় তখন যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তার পুরাটাই দ্রবীভূত হয়। তাহলে সম্পূর্ণ দ্রবীভূত হলে দ্রবণ সম্পৃক্ত। তাহলে যদি দ্রবণটা সম্পৃক্ত হয় তাহলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। এবার আসো, কোনো একটা পাত্রে কোনো লবণ দ্রবীভূত হবার একটা সর্বোচ্চ সীমা আছে। আমরা দ্রাব্যতা গুণফলের সংজ্ঞায় কি শিখেছি? কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়ন সমূহের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মান, তার মানে যে আয়নগুলো আসবে তার সর্বোচ্চ যে মান, ওই মানটা তখন পাবো হচ্ছে, এবং সেই সিচুয়েশনটা সম্পৃক্ত দ্রবণে। তো যদি কোন দ্রবণ যে পরিমাণ থাকার কথা ছিল, এখন ধরে নাও এর ভিতরে আমরা যখন 1 মোল দিয়েছি, এখন যখন কম পরিমাণে দেই তখন তো আরো দ্রবীভূত হতে পারে। একটু তাকাও, আমরা কি বলি দেখো, K of Sp, এর অর্থ হচ্ছে ওই যৌগটার সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতার গুণফল, মানে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে। এখন যদি কোনো দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তার চেয়ে কম থাকে তাহলে অসম্পৃক্ত দ্রবণ। এখন অসম্পৃক্ত দ্রবণ তখন যে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, সেই মানটা এখন একটু দেখো, আমরা ব্যাপারটাকে আবার এইভাবে নিচ্ছি। এই পাত্রটিতে ধরে নাও ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, আর ধরে নাও ক্যালসিয়াম সালফেট আছে। তো এই দুটোর মিলে এই পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হবে। কেন? এটা থেকে ম্যাগনেসিয়াম আর এটা ক্লোরাইড, আর এখান থেকে ক্যালসিয়াম আর এইটা থেকে সালফেট। এখন এই ম্যাগনেসিয়াম আর সালফেটের গুণফল আমরা বলেছিলাম গত ক্লাসে, এটা আয়নিক গুণফল, এটা আয়নিক গুণফল। এখন এই পাত্রের মধ্যে আমরা 1 দানা ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম আর 1 দানা ক্যালসিয়াম সালফেট দিলাম। সুতরাং এবার না দ্রবণে ম্যাগনেসিয়াম আর সালফেট আয়নের গুণফলের মান অনেক কম। এইটা দ্রাব্যতার যে গুণফল তার চেয়েও কম। কেন? যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তা নাই।
আবার দেখো আমি জিনিসটা আবার বলছি, আমরা ধরে নিলাম এই পাত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট দুটো লবণ দিয়েছি, কিন্তু খুবই কম। ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, আর ক্যালসিয়াম সালফেট থেকে ক্যালসিয়াম আয়ন আর সালফেট আয়ন। এবার ওই দ্রবণে এই দুইটার যে গুণফল, মনে করো ম্যাগনেসিয়াম সালফেট, এইটা কে অফ আইপি হয়ে যাবে। কত ক্লাসে বলেছি দুইটা ভিন্ন জায়গা থেকে আসলো, তাহলে এই ম্যাগনেসিয়াম আয়ন আর এইটা সালফেট আয়ন, এই আয়নিক গুণফলের মানটা অনেক ছোট হবে, খুব কম হবে। এখন এইটা অনেক কম হওয়ার ফলে এই মানের চাইতে ওই ম্যাগনেসিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এটা আরো বেশি। কেন? দ্রাব্যতার গুণফল তো সম্পূর্ণ দ্রবীভূত হলে। সুতরাং যদি কোনো দ্রবণে কোনো একটা পদার্থের দ্রাব্যতা গুণফলের চাইতে আয়নিক গুণফলের মান কম হয়, দ্রাব্যতা গুণফলের চেয়ে আয়নিক গুণফলের মান কম হয়, তখন বুঝতে হবে ওই দ্রবণটা এখনো সম্পৃক্ত হয়নি। কেন? কারণ দ্রাব্যতা গুণফলের মান সুনির্দিষ্ট। কেন? এটি তো সম্পৃক্ত দ্রবণে যা দ্রবীভূত থাকতে পারে তার পুরাটাই থাকতে হবে। তাহলে দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুবক। কি? দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুবক। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এটি সম্পৃক্ত দ্রবণ, কমও থাকা যাবে না, বেশিও থাকা যাবে না। এখন যদি ওই দ্রবণে আয়নিক গুণফলের মান কিন্তু সব সময় হতে পারে, এটা সর্বোচ্চ নিম্ন এর কোনো ফ্যাক্টর নাই, অসম্পৃক্ত সম্পৃক্ত ফ্যাক্টর নাই। যে আয়নগুলো আছে তার ঘনমাত্রার গুণফল, যে আয়নগুলো আছে তার ঘনমাত্রার গুণফল। এখন যদি ওই মানটা অনেক কম হয় তাহলে আয়নিক গুণফল কম, দ্রাব্যতা গুণফল বেশি। এখন বলতো, যদি কোনো দ্রবণে কে অফ এসপির চেয়ে কে অফ আইপি, আইপি মানে আয়নিক প্রোডাক্ট, কোন যৌগের দ্রাব্যতা গুণফলের চাইতে ওই যৌগটার আয়নিক গুণফলের মান কম, দ্রাব্যতা গুণফলের মান বেশি। এবার বলতো দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? কোনো একটা দ্রবণে যৌগটার দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে দ্রাব্যতার গুণফলের মান বেশি, কিন্তু আয়নিক গুণফলের মান এখনো কম। এবার বলতো দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বলো আবার। তো এখন আমরা যদি কোনো দ্রবণে দ্রাব্যতা গুণফলের মান তো ফিক্সড, এটা কমও হতে পারবে না, বেশিও হতে পারবে না, যে পরিমাণ খেতে পারবে ওইটুকুই খাবে। আর আয়নিক গুণফল কম বেশি যা ইচ্ছা তাই হতে পারে। কিন্তু যদি কখনো আয়নিক গুণফল কম হয়, দ্রাব্যতা গুণফল বেশি হয়, তাহলে বলতো এবার ওই দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটু চিন্তা করতে হবে যে স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড। তার মানে কি দ্রাব্যতা গুণফলের মান বেশি কিন্তু আয়নিক গুণফলের মান কম, তার মানে যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তা নাই, তার চেয়ে কম আছে, তার চেয়ে কম আছে। দেখো তোমাকে তাহলে সরাসরি আমরা একটা অঙ্কের উদাহরণে আসি। ধরি ম্যাগনেসিয়াম সালফেটের কে অফ এসপি সমান 6.5 into 10 to the power minus 12। তো এই মানটা ফিক্সড, এই মানটা ফিক্সড। আমরা ধরে নিলাম ম্যাগনেসিয়াম সালফেটের কে অফ এসপি এত, কে অফ এসপি এত 25 ডিগ্রি সেলসিয়াসে।
তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল এত। এবার আসো, যদি এই দ্রবণে ম্যাগনেসিয়াম এবং সালফেটের একদম কম পরিমাণে থাকে, মনে করো ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা, দেখো এটা ম্যাগনেসিয়াম আয়ন আর এইটা সালফেট আয়ন। তো এখন আমরা ধরে নিলাম ওই দ্রবণে ম্যাগনেসিয়াম আয়ন, এইটা থেকে তো এইটা হলো, তাহলে এটার ঘনমাত্রা হয়তো 0.0001, আর এইটার ঘনমাত্রা সালফেটের ধরলাম 0.0025। তো যদি এই হয় তাহলে বলতো ওই যৌগটার কে অফ আইপি কি হবে? তাহলে এখন যদি আমরা ওই যৌগটার কে অফ আইপি বের করতে চাই, খেয়াল করো, আমরা ধরলাম ম্যাগনেসিয়াম দ্রবণে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণে ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইডের ঘনমাত্রা এইটা, আর ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়াম এবং সালফেটের ঘনমাত্রা এইটা। তো এবার ম্যাগনেসিয়াম সালফেটের আয়নিক গুণফল কি হবে দেখো, আমরা একটু দেখি। 0.0001 গুণ 0.0025, মানটা দাঁড়ালো, ধরো আমরা মানটা আরো একটু কম নিব, কেমন? আরো একটু যদি কম নেই, মনে করো 0.003, একটু কম নিচ্ছি তাহলে ভালো হয়, 0 মনে করো এইটা নিলাম। তো যদি আমরা এই মানটা আরো কম নেই, মনে করো এখন অল্প পরিমাণে দিয়েছি, বেশি পরিমাণে দেইনি, অল্প পরিমাণে দিয়েছি, তাহলে 0.1234401 গুণ 0.12345, তারপরে 3, যে মান দাঁড়ালো সেটি হচ্ছে 3 × 10⁻⁻11। এখন একটু দেখো তো, যদি এই যৌগটার দ্রবণে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা এত মোল পার লিটার হয়, সালফেটের ঘনমাত্রা এত মোল পার লিটার হয়, তাহলে এই দুইটার আয়নিক গুণফল এইটা। এখন দেখো তো আয়নিক গুণফলের মান ওর দ্রাব্যতা গুণফলের মানের চাইতে কম নাকি বেশি বলো তো? এইটা এবং এই মানটা, এখন এই যে মানগুলো আমরা পাচ্ছি, তো এখন কোন যৌগে সাধারণত দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এই মানের মধ্যে দেখো কে অফ এসপি যদি কে অফ আইপি এর চেয়ে কম বা বেশি হয়, আরেকটা হচ্ছে কে অফ এসপি যদি কে অফ আইপি এর সমান হয়, আরেকটা যদি কে অফ এসপি ইজ গ্রেটার দ্যান কে অফ আইপি হয়। আমরা এই তিনটা নিয়ে কথা বলবো। আবার একটু খেয়াল করো, আমরা ডাইরেক্ট একটা অঙ্কে আসতেছি, তারপরে আমরা এখানে যাব, কিন্তু আমরা এইটার উদাহরণে আসতেছি। তাহলে তাকাও, যদি এই যৌগটায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ধরে নাও এই যৌগটার ঘনমাত্রা ছিল 3.5 × 10⁻10, এইটা ধরলাম, এইটা হচ্ছে মোল পার লিটার, তাহলে Mg2+, এটাও হবে 3.5 × 10⁻10 মোল পার লিটার। আর ক্যালসিয়াম সালফেট যদি এইটা হয়, মনে করো 4.2 × 10⁻12, তাহলে ক্যালসিয়াম এবং সালফেট, তাহলে ক্যালসিয়াম হবে 4.2 10⁻², আর সালফেট হবে 4.2 10⁻12। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা এটা অঙ্ক না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি, এটা কোনো অঙ্ক না। ধরে নিলাম আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে দ্রবণে দেয়া হয়েছে তার দ্রাব্যতা এটা 3.5 10⁻10, আমরা মানটা অনেক ছোট নিচ্ছি। তো তাহলে ম্যাগনেসিয়াম আয়ন এই দ্রবণে এইটার ঘনমাত্রার সমান থাকবে, ক্লোরাইডের দ্বিগুণ, আমাদের ক্লোরাইড দরকার নাই। আবার ক্যালসিয়াম সালফেটের এইটা, তাহলে ক্যালসিয়ামেরও এইটা সালফেটেরও এইটা, আমাদের ক্যালসিয়াম দরকার নেই, সালফেট দরকার। এবার বলতো এই যৌগটার
কে অফ আইপি হবে ম্যাগনেসিয়াম ইনটু সালফেট। কি পাবো? 3.5 10⁻⁻10 গুণ 4.2 10⁻⁻12। মানটা আমরা আসলে একটু ছোট করে আনুমানিক ভাবে নিয়েছি, তো আমরা তো কোনো হিসাব করে নেইনি। তাহলে 3.5 ইন্টু 10⁻⁻10 গুণ 4.2 ইন্টু 10⁻⁻12। তাহলে যে মানটা দাঁড়ালো 1.47 ইন্টু 10⁻⁻21, এইটা হচ্ছে ওই যৌগটার। আর আমরা ধরে নিলাম 25 ডিগ্রি সেলসিয়াসে ম্যাগনেসিয়াম সালফেটের কে অফ এসপি, এটা তো ফিক্সড। আমরা কত ধরেছিলাম হয়তো খেয়াল নাই, 6.2 ইন্টু 10⁻⁻10 ধরে নিলাম। তো এখন একটু তাকাও তো, এই মানটা ফিক্সড, কিন্তু এখন এই দ্রবণে ওর আয়নিক গুণফলের মান এইটা। এখন আয়নিক গুণফলের মান এইটা হয়, দেখো এই মানটা কম, এইটার সাথে রিলেটেড। এর অর্থ হচ্ছে যদি কোনো দ্রবণের দ্রাব্যতা গুণফলের চাইতে আয়নিক গুণফল ছোট হয়ে যায়, তাহলে ওই দ্রবণে আরো দ্রব্য যোগ করা যায়, তার মানে দ্রবণটা অসম্পৃক্ত। এর অর্থ হচ্ছে দ্রবণ অসম্পৃক্ত। অর্থাৎ ও যে পরিমাণ ধারণ করতে পারে, এসপি হচ্ছে যে পরিমাণ খেতে পারে, খাওয়ার সর্বোচ্চ লিমিট, আর আইপি মানে যে পরিমাণ খেয়েছে। তাহলে যে পরিমাণ খেয়েছে সেটা কম, যে পরিমাণ খেতে পারে সেটা বেশি, তাহলে এটা অসম্পৃক্ত। যদি কখনো এরকম হয়ে যায় যে এই দুটো মান সমান হয়ে গেছে, তার মানে যে পরিমাণ খেতে পেরেছে, খেতে পারে তার পুরোটাই খেয়ে ফেলছে, তাহলে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে যদি এই দুইটা মান এক হয়ে যায়, তাহলে দ্রবণ সম্পৃক্ত। অর্থাৎ আমি যে পরিমাণ খেতে পারি, এক মুষ্টি ভাত খেলাম, তাহলে এখনো পেট অসম্পৃক্ত, তার মানে এই যে যা খাচ্ছি এখন অসম্পৃক্ত, সেটা এইটা। আমার আয়নিক গুণফলের চাইতে দ্রাব্যতা গুণফল বেশি, তার মানে আমি আরো খেতে পারি। কেমন? আমরা বোধহয় এটা ভুল করেছি। কে অফ এসপি, এটা কে অফ এসপি চাইতে, হ্যাঁ কে অফ এসপি বড় কে অফ আইপি এর চেয়ে। কেমন? এই তিনটা নিব। প্রথম এইটা এ, এইটা বি, এইটা সি। তাহলে এখন প্রথম যে সিচুয়েশন উল্টা লেখা হয়েছে, কে অফ এসপি এবং কে অফ আইপি এর মধ্যে, দেখো প্রথম সিচুয়েশনে কে অফ এসপি এর মান ছিল হচ্ছে 6.2 10⁻⁻10, আর এটা হচ্ছে 1.47 10⁻⁻21। মান দুটো আমরা লিখলাম। যদি কোনো দ্রবণে কে অফ এসপি এর মান কে অফ আইপি এর মানের চেয়ে বড় হয়ে যায়, তখন ওই দ্রবণটা অসম্পৃক্ত হয়, দ্রবণে আরো দ্রব্য যোগ করা যায়। 2, যদি কখনো এই দুইটা সমান হয়ে যায়, তখন দ্রবণটা সম্পৃক্ত। এবার খেতে খেতে যদি বেশি খেয়ে ফেলে, যা ধারণ করার ক্ষমতা তার চেয়ে বেশি খেয়ে ফেললো, তাহলে সে এখন বাধ্য হয়ে হয়তো বা ফেলে দিবে, ভমিটিং হয়ে যাবে। তো যদি কখনো যে পরিমাণ ধারণ করেছে সেইটার সর্বোচ্চ ধারণ করার ক্ষমতার চেয়েও বেশি, তখন দ্রবণ ওইটা ধরে রাখতে পারে না, ওইটা নিচে ফেলে দেয়, তখন আমরা বলি অদক্ষেপ তৈরি হয়ে গেছে। তাহলে যদি কখনো আয়নিক গুণফলের মান বড় হয়ে যায়, তখন এই ক্ষেত্রে অদক্ষেপ তৈরি হবে। দেখো আমি আবার বলছি, এটা নীতি, এটাকে দ্রাব্যতা গুণফলের নীতি বলে, এইটাকে দ্রাব্যতা গুণফলের নীতি বলা হয়। দেখো আমি আবার বলছি, যদি কোনো দ্রবণে আয়নিক গুণফলের মান অনেক ছোট হয়, দ্রাব্যতা গুণফল এখনো অনেক বড়, দ্রবীভূত হয়নি, তখন দ্রবণটা অসম্পৃক্ত হবে। আর যদি আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল ইকুয়াল হয়ে যায়, যে পরিমাণ খেতে পারে তার পুরোটাই খেয়েছে, সম্পৃক্ত।
আর যদি কখনো এই হয় যা খেতে পারি তার চেয়ে বেশি খেয়ে ফেলছি, তাহলে বমি হয়ে যাবে। কেমন? ভমিটিং এসে যাবে, বমি হয়ে যাবে। তখন ওই এটাকে আমরা বলি অদক্ষিপ্ত হয়ে গেছে, যেটুক বেশি ওইটা নিচে জমা হয়েছে। তাহলে এই তিনটা রিলেশন, এইটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল নীতি। এইটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল নীতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দ্রাব্যতা গুণফল নীতিটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা যদি একটু বলো তাহলে ভালো হয়। এই তিনটা জিনিস 1 2 3, এই চিহ্নটা প্রথমে আমরা উল্টা দিয়ে ফেলেছিলাম, তো এই মানটা 10 টু দি পাওয়ার -10, 21 এর চেয়ে -10টা অনেক বড়। তো এখন এই তিনটা সিচুয়েশন ক্লিয়ার কিনা একটু বললে ভালো হয়। সুপ্রিয়, আমরা প্রথমে এই চিহ্নটা উল্টা দিয়ে ফেলেছিলাম, কেমন? তো এখন আসলে সরি, উল্টা হয়ে গিয়েছিল। এখন তুমি বলো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় অঙ্কে যাব আমরা, আর যদি না হয় তাহলে হয়তো আরেকবার ব্যাখ্যা করব। যদি ক্লিয়ার হয় তো ভালো, ক্লিয়ার না হলে আমরা আরেকবার ব্যাখ্যা করব যে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের মধ্যে দ্রাব্যতা গুণফল বড়, আয়নিক গুণফল অনেক ছোট, আরো দ্রবীভূত করা যাবে অসম্পৃক্ত দ্রবণ। যদি কখনোই দুটো সমান হয়ে যায় সম্পৃক্ত, আর যদি যা ধারণ করতে পারে তার চেয়ে বেশি ধারণ করে ফেলে তাহলে ওই বেশিটুকু নিচে ফেলে দিবে। ও তখন আমরা বলি দ্রবণটা অদক্ষিপ্ত হবে। তখন আমরা বলি দ্রবণটা অদক্ষিপ্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা ওকে, ভেরি গুড, অনেকের কাছ থেকে ক্লিয়ার পেলাম। আচ্ছা, এবার তাহলে আমরা অঙ্কে যাব। তোমরা এইটুকু একটু তুলে নাও, এটা দ্রাব্যতা গুণফল নীতি বলা হয়। এইটা এ পাত্র, এই পাত্রের আয়তন 200 মিলিলিটার, এই পাত্রের আয়তন 200 মিলিলিটার। এই পাত্রটিতে 4.0 10 টু দি পাওয়ার -3 মোল পার লিটার ঘনমাত্রার বেরিয়াম নাইট্রেট আছে। পাশে আরেকটি পাত্র, এই পাত্রে 600 মিলিলিটার দ্রবণে 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার ঘনমাত্রার সোডিয়াম সালফেট আছে, এটা বি। তাহলে আমরা দুইটা পাত্র নিলাম, এইটা এ পাত্র, এইটা বি পাত্র। দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াসে K of Sp BaSO4 ইকুয়াল 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এটা হচ্ছে উদ্দীপক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটা এ পাত্র, ওইটা বি পাত্র। এই পাত্রে বেরিয়াম নাইট্রেট আর বি পাত্রে সোডিয়াম সালফেট, দুটো আলাদা যৌগ আছে। এই পাত্রের আয়তন 200 মিলিলিটার, কিন্তু বি পাত্রের দ্রবণের আয়তন 600 মিলিলিটার। এই পাত্রে বেরিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন, ঘনমাত্রা বা মোলারিটি 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর এই পাত্রে সোডিয়াম সালফেটের ঘনমাত্রা 8.0 10 টু দি পাওয়ার -3 মোলার। এবার প্রশ্ন হচ্ছে এ এবং বি পাত্রের দ্রবণ
মিশ্রিত করলে অদক্ষেপ তৈরি হবে কিনা, অদক্ষেপ তৈরি হবে কিনা গাণিতিক যুক্তি দাও। এই হচ্ছে উদ্দীপক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা এ, ওইটা বি, আর দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াসে বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল 1.1 10⁻⁻10। কোশ্চেন হচ্ছে এ আর বি এই দুইটাকে যদি মিশিয়ে দেয়া হয়, এ আর বি এটাকে যদি মিশিয়ে দেয়া হয় তাহলে কোনো অদক্ষেপ হবে কি হবে না, এটার গাণিতিক ব্যাখ্যা চেয়েছে। তো তোমরা উদ্দীপকটা তোলো, আমরা এখন এটার গাণিতিক ব্যাখ্যায় যাব। উদ্দীপকটা তোলো, আমরা এটার গাণিতিক ব্যাখ্যায় যাব। কেমন? উদ্দীপকটা তোলা হলে আমরা গাণিতিক ব্যাখ্যায় যাব। তোমরা কি কেউ কেউ বলেছো ঠিক মতো শুনতে পাচ্ছ না? আসলে কি তাই? তোমাদের আমি বলার অনেক পরে শুনছো, এরকম কোনো সমস্যা হচ্ছে কি না? তোমাদের এরকম কি কোনো সমস্যা হচ্ছে যে আমি বলার অনেক পরে তোমরা শুনতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থীরা, না স্যার ঠিক মতো শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, একটু দেখো, একটু খেয়াল করো, এই দুইটা দ্রবণ যখন মিশিয়ে দেয়া হবে, মনে করো আমরা এই দুইটা পাত্রের দ্রবণ মিশিয়ে দিলাম, ঠিক আছে, আমরা পাত্রের দুটো দ্রবণ মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু দ্রবণের মোট আয়তন বেশি হয়ে গেছে। তাহলে পাত্রের দ্রবণদ্বয় মিশ্রিত করলে উভয়ের মোট আয়তন হবে 200 যোগ 600 800 মিলিলিটার। তাহলে এ এবং বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে, এ এবং বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে উভয়ের মোট আয়তন হবে 200 যোগ 600 সমান সমান 800 মিলিলিটার। তাহলে যদি আমরা পাত্রের দ্রবণ দুটো মিশ্রিত করে ফেলি, যদি আমরা পাত্রের দ্রবণ দুটো মিশ্রিত করে ফেলি, তাহলে এই দ্রবণ দুটো মিশ্রিত করলে উভয়ের মোট আয়তন হয়ে যাবে 200 যোগ 600 সমান সমান 800 ml। একটা গেল। এবার বলো তো, এই পাত্রের আয়তন 200, এইটার ঘনমাত্রা 4 × 10⁻³ যে কোনো যৌগের, যদি এর মধ্যে আরো 600 মিলিলিটার পানি যোগ করা হয়, বলতো ঘনমাত্রা হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? আবার দেখো, এই পাত্রটা 200 মিলিলিটার ঘনমাত্রা, এটা এর মধ্যে আরো নতুন 600 মিলিলিটার পানি দেয়া হলো। যখনই পানি দিলাম বলতো ঘনমাত্রা কি হয়ে যাবে? ওটা কি আগের চেয়ে বেশি ঘন হবে নাকি আগের চেয়ে পাতলা হয়ে যাবে? বলো,
ওটা আগের চেয়ে ঘন হবে নাকি আগের চেয়ে পাতলা হয়ে যাবে, একটু যদি তোমরা কমেন্টস করো তাহলে ভালো হয়, যে ওইটা কি আগের মতোই থাকবে নাকি আগের চেয়ে ঘন হবে নাকি পাতলা হয়ে যাবে। আচ্ছা, কমে যাবে। ভেরি গুড, ভেরি গুড তুর্য, ভেরি গুড, কমে যাবে। তার মানে কি, যদি তুমি দুটো পাত্রের দ্রবণ মেশাও সব সময় আয়তন বেড়ে যায়, ঘনমাত্রা কমে যায়, দ্রবণ লঘু হয়ে যায়, দ্রবণ লঘু হয়ে যায়। তো আমরা যখন এই দুটা মিশালাম তখন না এই বেরিয়াম নাইট্রেটের ঘনমাত্রা এটা নেই, নতুন কিছু হয়ে গেছে। সোডিয়াম সালফেটের ঘনমাত্রাও না ওইটা নেই, নতুন কিছু হয়ে গেছে। তাহলে অঙ্কের আগে মিশ্রণের পর তাদের প্রত্যেকের নিজস্ব নতুন ঘনমাত্রা কত আগে সেটি বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি, মিশ্রণের পর প্রত্যেকের নতুন ঘনমাত্রা নির্ধারণ করতে হবে, এটি প্রথম কাজ। মিশ্রণের পর প্রত্যেকের, তাহলে কি, মিশ্রণের পর প্রত্যেকের ঘনমাত্রা হ্রাস পাবে। লঘুকরণের নিয়মানুসারে নতুন ঘনমাত্রা বের করে নিতে হবে। তাহলে মিশ্রণের পর প্রত্যেকের ঘনমাত্রা হ্রাস পাবে, লঘুকরণের নিয়ম অনুসারে নতুন ঘনমাত্রা বের করে নিতে হবে। লঘুকরণ হচ্ছে V1M1 ইকুয়াল V2M2, V1M1 ইকুয়াল V2M2। তাহলে আমরা এ পাত্রের ক্ষেত্রে আগে যাচ্ছি। দেখো, এ পাত্রের ক্ষেত্রে মিশ্রণের আগের ঘনমাত্রা, তাহলে এ পাত্রের ক্ষেত্রে মিশ্রণের পূর্বে আয়তন V1 ইকুয়াল 200 ml, ঘনমাত্রা M1 ইকুয়াল 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। তার মানে এ পাত্র মিশ্রণের আগে, এটা তার আয়তন তো 200, মিশ্রণের আগে এ পাত্রের আয়তন 200, সেটাই আমরা বললাম। মিশ্রণের পূর্বে আয়তন V1 200, আর মিশ্রণের আগে তার ঘনমাত্রা M1 মোলারিটি 4.0 10 টু দি পাওয়ার -3। এবার মিশ্রণের পর আয়তন, আমরা বলেছিলাম মিশ্রণের পর আয়তন সব সময় দুটোর যোগফল, তাহলে 200 যোগ 600 ইকুয়াল 800। তাহলে মিশ্রণের পর মোট আয়তন 800, কিন্তু আমরা ওইটার ঘনমাত্রা জানি না, সেই ঘনমাত্রাটাই বের করব। তাহলে আমরা প্রথমে এই পাত্রের জন্য লঘুকরণের সূত্র ইউজ করব, V1M1 V2M2। এটা V1M1 এর মান এই দুইটা, আর মিশালে মোট আয়তন হয়ে গেছে 600 যোগ 200 800। তখন একটা নতুন কনসেন্ট্রেশন তৈরি হবে। তাহলে আমরা সেটা বসাবো আমি লঘুকরণের সূত্র। তাহলে লঘুকরণের নিয়ম অনুসারে, লঘুকরণের নীতি, V1M1 ইকুয়াল V2M2। আমাদের M2 চাই, V1M1 বাই V2, আমাদের M2 দরকার। তাহলে V1 মানে কি, পূর্বের আয়তন, পূর্বের ঘনমাত্রা, এইটা গুণ এইটা, এই দুইটা, তাহলে গুণ হবে 200 গুণ 4.0 10 টু দি পাওয়ার -3 ভাগ V2 হচ্ছে 800। তাহলে নতুন ঘনমাত্রা পেয়ে যাব। তার মানে কি, সহজ নিয়ম কি, এইটা গুণ এইটা ভাগ 800, এইটা গুণ এইটা ভাগ 800। এখন যদি আমরা এটা বসাই,
তোমরা যদি করে থাকো তাহলে বলতেও পারো। এটা হবে হচ্ছে 200 গুণ 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ভাগ 800। 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা? 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। এটা হচ্ছে বেরিয়াম নাইট্রেটের নতুন ঘনমাত্রা। এটা হচ্ছে বেরিয়াম নাইট্রেটের নতুন ঘনমাত্রা। এটা হচ্ছে বেরিয়াম নাইট্রেটের নতুন ঘনমাত্রা 1.0 10 টু দি পাওয়ার -3। তাহলে একটা আমরা শেষ করলাম, সেটা হচ্ছে এই। আচ্ছা, আমরা এখান থেকে একটু মুছে ফেলি, এই জায়গাটা ইউজ করব। তাহলে BaNO32 এর নতুন ঘনমাত্রা সমান সমান 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। যদি তাই হয় তাহলে দেখো, আমরা যদি বেরিয়াম নাইট্রেটকে রাখি তাহলে বেরিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন দ্রবণে তৈরি হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এর দ্রাব্যতা যা, এটার ঘনমাত্রা তাই। সুতরাং দ্রবণে এই বেরিয়াম নাইট্রেটের যা দ্রাব্যতা, এটার ঘনমাত্রাও তাই। কাজেই 1.0 10 টু দি পাওয়ার -3 মোলার যদি হয় তাহলে এরও 1.0 10 টু দি পাওয়ার -3 মোলার। সুতরাং আমরা, আর নাইট্রেটও এক। তাহলে দেখো আমরা এখানে লিখে রাখতে পারি, তাহলে মিশ্রণে বেরিয়াম Ba2+ এর ঘনমাত্রা সমান সমান 1.0 10 টু দি পাওয়ার -3 মোলার। আর নাইট্রেটও 1.0 10 টু দি পাওয়ার -3 মোলার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বেরিয়াম নাইট্রেট যখন মিশিয়ে ফেললাম, এই ঘনমাত্রা নাই। তাহলে যে ঘনমাত্রাটা দেয়া আছে সেটা দিয়ে কাজ করা যাবে না, ওইটা চেঞ্জ করে নতুন একটা ঘনমাত্রা হয়েছে, ওইটা দিয়ে কাজ করতে হবে। যে ড্রেস পরে খেলার মাঠে গেল, ওই ড্রেস পরে খেলা যাবে না, তাকে ড্রেস চেঞ্জ করে খেলার পোশাক পরে মাঠে নামতে হবে। তাহলে ও বাড়ি থেকে এইটা নিয়ে আসছিল, কিন্তু মিশ্রিত হবার পর চেঞ্জ হয়ে এইটা হয়ে গেছে। আমরা একই নিয়ম প্রয়োগ করব দ্বিতীয় পাত্রের জন্য। এবার তাহলে বি পাত্রের ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে, তাহলে দেখো এবার বি পাত্রের যৌগের ক্ষেত্রে এবার হচ্ছে সোডিয়াম সালফেট। এইটা আয়তন, এইটা ঘনমাত্রা, এটা মিশ্রণের পূর্বে। তাহলে মিশ্রণের পূর্বে আয়তন V1 সমান সমান 600 ml আর ঘনমাত্রা M1 সমান সমান 8.0 10 টু দি পাওয়ার -3 মোলার। কাজে মিশ্রণের পূর্বে আমরা দুজনের আয়তন আর ঘনমাত্রা নিলাম। তারপরে মিশ্রণের পর আয়তন V2 হবে ওই সেই আগের মতো 200 যোগ 600 সমান সমান 800 ml। আর ঘনমাত্রা তো বের করব, ঘনমাত্রা M2 = what? তাহলে
ওই যৌগটা সোডিয়াম সালফেট, ওই সোডিয়াম সালফেটের প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা দিয়ে দিয়েছে তারা 600। কাজে তাহলে প্রাথমিক মিশ্রণের পূর্বে আয়তন V1 600, ঘনমাত্রা M1 8 × 10⁻³ মোলার, মেশানোর পর মোট আয়তন 800, দুজনেরই এক, আমরা প্রথম বলেছিলাম। তাহলে ঘনমাত্রা কত? এবার আমরা তাহলে যদি যাই যে V1 M1 = V2 M2, এখন যদি আমরা M2 বের করতে চাই তাহলে V1 M1 / V2, তাহলে আমরা এই সূত্রটা যদি ইউজ করি, তাহলে কি হলো? 600 × 8.0 10⁻³ ডিভাইডেড বাই 800। তাহলে আমরা একটা নতুন কনসেন্ট্রেশন পাবো। কত? 600 × 8.0 10⁻³ ভাগ 800, 6.0 × 10⁻³ মোলার, 6.0 10⁻³ মোলার। শিক্ষার্থীরা, আমরা নতুন ঘনমাত্রা পেলাম 6 × 10⁻³ এখন আসো, যদি এইটা হয়ে যায়, ভেরি গুড, তোমরা অনেকে রেসপন্স করেছো, থ্যাংক ইউ। এবার যদি আমরা ওই দ্বিতীয় যৌগটা ঠিক এভাবে নিই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমরা এবার ওইটার জন্য যাব সোডিয়াম সালফেট। কি তাহলে? Na2SO4, এইটা ভাঙলে সোডিয়াম আয়ন 2টা আর সালফেট আয়ন 1টা। এখন প্রশ্ন হচ্ছে, এইটার ঘনমাত্রা যা, এটা দ্বিগুণ, এইটা সমান। তাহলে সোডিয়াম হচ্ছে 6 সোডিয়াম সালফেট 10⁻³ মোলার, তাহলে এটা তার 2 গুণ, তাহলে 2 × 6.0 10⁻³ মোলার, কিন্তু এইটা যা আছে তাই 10⁻³ মোলার। একটু দেখো যে যেহেতু সোডিয়াম সালফেটের নতুন কনসেন্ট্রেশন এইটা, কাজেই সোডিয়ামের এইটার দ্বিগুণ হবে, কিন্তু এইটার হবে একই। আমাদের দুটো লাগবে না, আমাদের লাগবে একটা, তাও দুটোরই মান বের করলাম অন্য অঙ্কের জন্য। তাহলে এখন সোডিয়ামের ঘনমাত্রা Na+, 2 × 6.0 10⁻³ মোলার, আরেকটা হচ্ছে SO4 সালফেট, সেটা হচ্ছে 6.0 10⁻³ মোলার। তাহলে আমরা চারটার ঘনমাত্রা বের করে ফেললাম নতুন দ্রবণে যোগ করার পর। এবার একটু দেখো ওই পাত্রটিতে এবার কি অবস্থা তৈরি হবে। দেখো, ওই পাত্রে বেরিয়াম নাইট্রেট থেকে আয়ন এসেছে দুটো, বেরিয়াম নাইট্রেট থেকে এসেছে বেরিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন, আর সোডিয়াম সালফেট থেকে এসেছে সোডিয়াম আয়ন আর সালফেট আয়ন। এই পাত্রে এই চারটা আয়ন আছে। পাত্রে এই চারটা আয়নের মধ্যে বেরিয়াম আয়ন এখন সালফেট আয়নের সাথে যুক্ত হবে। এটি আয়নিক গুণফল। তাহলে পাত্রে এখন চারটা আয়ন, বেরিয়াম, নাইট্রেট, সোডিয়াম, সালফেট। এখন এবার যদি আমরা এদের আয়নিক গুণফল বের করতে চাই, তাহলে BaSO4 এর এবার আর দ্রাব্যতা গুণফল না, এবার আয়নিক গুণফল। তাহলে K of IP, সূত্র একই, কি? বেরিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু সালফেট আয়নের ঘনমাত্রা। এখন বেরিয়াম আয়নের ঘনমাত্রা এইটা, সালফেট আয়নের ঘনমাত্রা এইটা,
তাহলে বেরিয়াম 1.0 10⁻³ গুণ 6.0 10⁻³ যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে আমরা বেরিয়াম সালফেটের নতুন আয়নিক গুণফল পাবো। ও অলরেডি উত্তর বের করে ফেলছো, ভেরি গুড, ভালো ছেলে, থ্যাংক ইউ। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 6 × 10⁻³ গুণ 10⁻³ তার মানে হচ্ছে 6.0 10⁻⁶, 6.0 10⁻⁶। এখন একটু দেখো, ওই যৌগটার দ্রাব্যতা গুণফলের মান এইটা আর আয়নিক গুণফলের মান এইটা, তাহলে আমরা এখন নিশ্চিন্তে বলতে পারি যে যৌগটির আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বেশি। তাহলে বেরিয়াম সালফেট এর আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে অধিক। তার মানে কি দেখো, কে অফ এসপি আর কে অফ আইপি, আমরা মান দুটো যদি লিখি, কে অফ এসপি হচ্ছে 1.1 10⁻⁻10 আর এটা হচ্ছে 6.0 10⁻⁶। তাহলে দেখো, এটা আয়নিক গুণফল, এটা দ্রাব্যতা গুণফল, এটা আয়নিক গুণফল। তাহলে আয়নিক গুণফলের মান বেশি হওয়ায় দ্রাব্যতা গুণফলের নীতি অনুসারে অদক্ষেপ করবে। আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে অধিক হওয়ায় দ্রাব্যতা গুণফলের নীতি অনুযায়ী অদক্ষেপ পড়বে, অদক্ষেপ তৈরি হবে। তাহলে যেহেতু সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তার আয়নিক গুণফলের মান বড়, দ্রাব্যতা গুণফলের মান ছোট, যেহেতু বেশি পরিমাণে দেয়া হয়েছে, কাজেই অদক্ষেপ পড়বে। তো আমরা চেষ্টা করলাম যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে অদক্ষেপ পড়বে কি পড়বে না তার ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। তোমাদের কোনো সমস্যা হলে যদি একটু শেয়ার করো তাহলে ভালো হয়, যে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা অথবা মোটামুটি কিছুটা বুঝেছি কিনা আয়নিক গুণফল এবং আচ্ছা, ভেরি গুড। কেউ বলেছে অদক্ষেপ পড়বে। আচ্ছা, কুশল বলেছ ক্লিয়ার স্যার। আমার কে অফ এসপি 1.0 10⁻⁶ হয়েছে। কে অফ এসপি তো ফিক্সড, তুমি পাবা কে অফ আইপি। কে অফ এসপি তো আমরা দিয়ে দিয়েছি 1.1 10⁻⁻10। কে অফ এসপি কখনো হয় না, কে অফ এসপি প্রশ্নে দিয়ে দেয়। কেমন তুর্য? কে অফ এসপির মান দিয়ে দেয়, কে অফ এসপির মান তো দিয়ে দেয়, ঠিক আছে। তোমাকে বের করতে হবে কে অফ আইপির মান। আচ্ছা, পুষ্পেন্দু, তামিম অনেকেই বলেছো। আচ্ছা, ওকে, আফসানা, থ্যাংক ইউ। এখন যদি তুমি বুঝে যাও এই অধ্যায়ের এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এগুলি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। বোর্ডে তুমি এই জাতীয় সমস্যাগুলো পেয়ে যাবা। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। তো ঈদের পরে এই পর্যন্তই। এরপরে আমাদের ওপেন করব
আমরা একটু সিদ্ধান্তটা নেই। আজকে 10, 11, 12, 13, 14, 15, একটু দেখি 16, 17, 18। তা সোম, মঙ্গল, বুধ। আজকে সোম, কালকে মঙ্গল, এইটা বুধ, বৃহস্পতি অথবা শুক্র, এটা হচ্ছে মেবি ঈদ। তাহলে একদিন মানে এটা শনি, এইটা রবি, এইটা সোম। তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6 আমরা 17 তারিখ অথবা 19 তারিখ খুলব। ঈদের পরে শুক্রবার যদি হয়, শনি, রবি, সোম, মঙ্গল, ওকে আমরা বুধবারেই খুলব 19 তারিখ। একবারে 19 তারিখে আমরা খুলতে চাচ্ছি ব্যাচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য ব্যাচ কিবার দিয়েছে, অথবা 17 তারিখ খোলা যেতে পারে। তোমরা যদি এগ্রি করো তাহলে 17 তারিখ খুলব। আর যদি আচ্ছা, ঈদের শুভেচ্ছা, থ্যাংক ইউ তামিম, ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা দিয়েছো, ভেরি গুড। তো একটু বলো যে তোমরা যদি 17 তারিখ রাজি থাকো তাহলে 17 তারিখ দিব, আর যদি রাজি না হও তাহলে 19 তারিখে যাব। এই 1 মাসই ছুটি, এই বেটা না। হ্যাঁ, অফলাইনে যাব যদি সব ঠিক হয়, বুধবারই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 19। আচ্ছা, তাহলে আমরা 19 তারিখে ব্যাচ ওপেন করব। তোমরা ভালো থাকো, ঈদের শুভেচ্ছা। কেমন? ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।